আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে অতিথি হিসেবে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং বাংলাদেশে অনেকগুলো ঘটনা একসঙ্গে ঘটে যাচ্ছে। এর মধ্যে যেহেতু জুলাই মাস, এই জুলাইয়ের মাসটি নানানভাবে পালিত হচ্ছে। যারা আন্দোলনকারী তারা একভাবে পালন করছে, যারা আন্দোলনের বিরুদ্ধে ছিলেন তারা একভাবে পালন করছে, নানানভাবে। মানে লাল জুলাই আসলে কার জন্য কি নিয়ে আসলো সেটা যেমন একটি বড় প্রশ্ন, তেমনি এই জুলাইয়ে গত বছর আমরা দেখেছিলাম যে আমাদের পুলিশ বাহিনী যেভাবে করে বিপন্ন হয়ে পড়েছিল এবং একে একে অসংখ্য পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, যেমনটি ঘটেছে এখনো আবার তেমনটি ঘটতে যাচ্ছে কিনা এমন একটা আশঙ্কা দেখা দিয়েছে, বিশেষ করে পটিয়ায় যা হচ্ছে। তবে এটাও সত্য, এই জুলাইয়ে অনেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই জুলাই একটা উত্তাল একটা জুলাই গত বছর ছিল এবং এই বছর বলা যেতে পারে একটা সামারাইজ হচ্ছে। জনাব আনিস আলমগীর, আপনার কাছে যদি আসি, এই জুলাই আপনি কেমন দেখছেন? জুলাই কেমন? এই জুলাই আগে জুলাই থেকে শান্ত আছে অবশ্য। এই সময়ে তো আগে জুলাই তো আন্দোলন হয়নি, তখনও খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছিল, ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করছিল। সেটা অ্যাজ ওয়েল ছিল যে তারা একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। যেটা হয়েছে যে প্রথম কয়েকদিন 5-7 দিন তো খুবই ভালোভাবে গিয়েছিল এবং এটা আদালত পর্যন্ত গড়িয়েছিল। তারপরে তো মধ্য জুলাই থেকেই জাস্ট শুরু হলো এবং শেষ দিকে এসে এটা রিজিম চেঞ্জের দিকে টার্ন নিল। ওভারঅল তো শুরু থেকে তো এটা সাধারণ মানুষের একটা সমর্থন নিয়ে এগিয়েছিল, যে একটা আহ, কোটার যে বিষয়টা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছিল, যে মুক্তিযোদ্ধাদের সন্তানরা পর্যন্ত পেয়েছিল, সেটা ঠিক আছে। তারপরে যখন নাতিপুতিদের নিয়ে আসলো এবং সরকারের তরফ থেকে একটু তালবাহানা চলছিল এটা নিয়ে, সরকার এর আগে যদিও সম্পূর্ণ বাতিল করে দিয়েছিল, সেটা একটা অন্যায় করেছিল। কারণ এখানে মুক্তিযুদ্ধ নয় শুধু, অন্যান্য জনগোষ্ঠী তো আছে যাদেরকে কোটার দরকার আছে, সেটাও বাতিল করে দিয়েছিল। যাই হোক, সেটা আমরা সবাই জানি। সর্বশেষ যে ঘটনা দাঁড়িয়েছিল রক্তাক্ত জুলাই আগস্ট, সেই তুলনায় তো এখন অবশ্যই বেটার আছে। কিন্তু আমরা যেটা আশা করেছিলাম সেটা নেই। আপনি শুরুতে বলছিলেন যে আজকে যেটা বললেন যে পুলিশের যে বিষয়টা নিয়ে, তো পুলিশ তো পুরো জুলাই ভর ওরা একটা মানে জীবন বাজি রেখে একটা যুদ্ধ করেছে। একদিকে আপনি বলবেন যে তারা সাধারণ নিরীহ ছেলেদেরকে হত্যা করেছে, সেটা যেমন সত্য, আবার তারাও আক্রান্ত হয়েছে। তারা আজ পর্যন্ত কতজন মারা গিয়েছে সেটার কিন্তু এখনো কোনো হদিশ নাই। কেউ বলে 3,000, কেউ বলে তারও কম, হয়তো আরো কম হতে পারে। কিন্তু যেটাই হোক, বৈষম্য বিরোধী ছাত্রদের এই আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত 834 জন মারা গিয়েছে। কিন্তু বলা হয় যে পুলিশ মারা গিয়েছে, মোটেও কম না। তাহলে সেটা কত? সরকারের তরফ থেকে সেটা জানানোর দরকার ছিল, বা ওদের পুলিশ প্রশাসন থেকেও জানানোর দরকার ছিল। কিন্তু আজ পর্যন্ত একটা ধোঁয়া মানে রয়ে গেছে, ধোঁয়াশা বলে এটাকে, যে সেটা কিন্তু এখনো গেল না। দ্বিতীয়ত আরেকটা যে বিষয়টা আমি বলবো যে খুবই আইনগতভাবে আমরা একটা মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা ঘটিয়েছি, সেটা হচ্ছে যে আহ, পুলিশ যে হত্যা করেছে সেখানে তাদের বিচার হচ্ছে, তাদের বড় বড় কর্তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পুলিশকে যে হত্যা করা হয়েছে, তারা যদি নিরীহ ভাবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বড় ধরনের কোনো অপরাধ না করে সে যদি তার দায়িত্ব পালন করতে যায়, সেখানে যদি শিকার হয়, ইভেন থানাতে তাদেরকে আক্রমণ করা হয়েছিল, থানাতে তো আর আপনাকে কাউকে মারতে যায় নাই, তাই না? সেখানে তো আপনি নিজেই মারতে গেছেন। তো প্রথমে একটা থানাতে প্রায় 13 জনের মতো পুড়িয়ে মারা হয়েছিল, আরো কতজনকে হত্যা করা হয়েছিল। এই ধরনের অনেকগুলো ঘটনা আছে। এগুলোকে ইন্ডেমনিটি দিয়ে যখন বাতিল করা হয়, তখন এখানে একটা সমস্যা রয়ে যায়। দুই ধরনের সমস্যা। একটা হচ্ছে আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন, আপনি শুধু এক গোষ্ঠীর মানবাধিকারকে বিবেচনা করছেন, এরাও মানুষ, তাদেরটা সেটা বিবেচনা করছেন না। আইনের দৃষ্টিতে এটা অবৈধ হবে, আজকে না হোক কালকে এটা একটা বুমেরাং হবে। কারণ ইন্ডেমনিটি দিয়ে কোনো অপরাধকে আপনি ঢাকতে পারবেন না, যেটা বঙ্গবন্ধুর মামলার ক্ষেত্র হয়েছিল। হয়তো সময় নেবে। আর আমি মনে করি যে সরকার যদি এখানে বুদ্ধিমত্তার দিতে পারতেন, সরকার যদি এটা ইন্ডেমনিটিটা না দিয়ে
এইখানেও মামলা করার সুযোগ দিতেন, তাহলে আমরা দেখতে পারতাম যে আসলে কতজন এই ধরনের হত্যার শিকার হয়েছিল, তাদের একটা সংখ্যা বের হতে পারতো। তাছাড়া উনি কতটা সাধু ছিলেন যাকে মারা হয়েছিল, উনি নিজেই কি অ্যাগ্রেসিভ ভাবে ছাত্রদেরকে হত্যা করেছিল কিনা, সেটাও কিন্তু এখানে একটা নির্ণয় হওয়ার সুযোগ ছিল। কিন্তু আমরা সরকার এমন এমন একটা কাণ্ড করলো যে একদিক অন্ধকার রেখে আরেক দিক ইয়ে করছে, তাতে করে পুলিশের একটা মনোবল ভেঙে গেছে আমি মনে করি। এই মনোবল ভাঙাটা পুরো বাহিনীর উপরে পড়েছে। ইভেন আজকের দিনেও আপনি যে রেফারেন্সটা দিয়েছিলেন পটিয়া থানায়, যে পটিয়া থানায় একজন ছাত্রলীগের কর্মী বা নেতাকে ধরে বৈষম্য বিরোধী, যে এখন তো বৈষম্য বিরোধী না, তারা এখন অন্য কি নামে আছে, তো তারা নাগরিক কমিটির যে লোকজন তারা ধরে এই ছাত্রটাকে থানায় দিয়েছিল এবং তাকে মারধর করেছিল। তো পুলিশ রক্ষা করেছে এবং তাদের প্রেশার হচ্ছে তাকে মামলা দিতে হবে। পুলিশের তরফ থেকে বলা হয়েছে তার মামলা নাই, আমরা কি মামলা দেব। এইটা নিয়ে গোলযোগ, রাস্তা অবরোধ এবং এই সংঘর্ষ, দুই পক্ষের মারামারি, পুলিশকে মারছে ওরা, পুলিশ ওদেরকে মারছে। এই যে সারা দিন একটা কাণ্ড কীর্তি যেগুলো চলছে, জনদুর্ভোগ, ঢাকা কক্সবাজার বা চিটং কক্সবাজার, এটা একটা জনবহুল, মানে এটা এটা এমন না যে একটা রিমোট এরিয়া, এটা একটা মানে কি বলবো আপনার, এটা একটা সচল একটা রোড, সেই জায়গায় মানুষ ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ ছিল। কেন ছিল? কারণ পুলিশকে মারছে, পুলিশ মারছে কেন, এটা হচ্ছে বিষয়। এবং শেষ পর্যন্ত আপনার সঙ্গে আমি যখন কথা বলছি, সরকারের তরফ থেকে ওই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুন নূরকে বুধবার রাত 10টার দিকে এটা প্রত্যাহার করা হয়েছে, মানে 1 ঘন্টা আগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, প্রত্যাহার করে নিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির আন্দোলনের মুখে তাকে সরকার প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এখানে একটা জিনিস দাঁড়ায় যে আহ, তাকে ওএসডি বা কিংবা ঢাকা চিটং রেঞ্জে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তাহলে এখানে একটা বড় প্রশ্ন আমাদের দাঁড়ায় যে আমি ওই ওসিটার অপরাধটা কি ছিল? সে তো মফকে নিয়ন্ত্রণ করবে, তাই না? তাদের ভাষ্য অনুযায়ী তাদের থানাতে ঢুকে গিয়েছিল, দেয়াল টপকে গিয়েছিল, পুলিশকে মারামারি করছিল। তো তাহলে ডক্টর ইউনূসের যে সরকার, তারা যে বলছে যে আমরা মব নিয়ন্ত্রণ করছি, কোনো মব ভায়োলেন্স হবে না, তো এখানে তো সেটা প্রমাণিত হলো না। একজন ছাত্রকে ধরে আপনি থানায় নিয়ে গেছেন, এটা আপনার দায়িত্ব না। মনে করলাম যে আপনি একটা মহান দায়িত্ব পালন করছেন, কিন্তু পুলিশ তাকে মামলা ছাড়া কিভাবে গ্রেপ্তার করবে? পুলিশ একটা করতে পারতো যে, যেহেতু মহফের অবস্থায় আছে, তাকে আটক করতে পারতো, আটক করে তাদের হেফাজতে রাখতে পারতো, পরবর্তী ব্যবস্থা নিয়ে তারা তাকে ছেড়ে দিতে পারতো। তাকে যখন থানায় পাঠাবে, তখন থানায় যদি মামলা না থাকে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারতো। পুলিশও একটু এই ধরনের বোকামি করেছে যে তারা লিগালি চলতে চেয়েছে, আর এখানে উনারা ইলিগাল চালাতে চাচ্ছেন যে আমাদের কথা মানতে হবে, কারণ আমরা তো দেশের হত্যাকর্তা। তো এতে করে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পুলিশ কোনো মোরাল সাপোর্ট পাবে না আগামীতে কোনো মবকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। মব যা ইচ্ছা তা করতে পারবে। আরেকটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র বা এনসিপির লোকজন যা ইচ্ছা তা করতে পারবে, সেখানে পুলিশের অপরাধ, পুলিশ তাদের কথা শুনতে হবে, তারা পুলিশের গায়ে হাত তুলতে পারবে। তো এইগুলো যখন একটার পর একটা চলতে থাকবে, তখন কিন্তু আরো বৃহত্তর ভাবে আমাদের অন্য কিছু সমস্যা হবে। সেই সমস্যা হচ্ছে যে আমরা আসলে আহ, আমাদের যে টার্গেট, ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করা, কিংবা ফেব্রুয়ারির 2 দিন পরে গেলে যেটুকু হয়, এপ্রিল পর্যন্ত যেতে পারে, হয়তো এর বাইরে তো যাবে না বলছে, সেই টার্গেট টাইমে ইলেকশন করতে পারবে কিনা। আমার সন্দেহ দেখা দেয় যে যেই পরিস্থিতি আইন শৃঙ্খলার, এই পরিস্থিতিতে সরকার ইলেকশন করতে যাওয়া মানে হচ্ছে একটা হানাহানি খুনাখুনির একটা পরিবেশ তৈরি হবে। আর্মিকেও পুলিশিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, গত 1 বছর ধরে তারা করছে, তারাও টায়ার্ড। এবং তাদেরকে জনগণ কতটা মূল্যায়ন করছে সেটাও একটা প্রশ্ন। আমি বিশ্বাস করি যে তারা যদি ডান্ডা মারা শুরু করে, তাহলে তাদের উপর আস্থা ঠিকই চলে আসবে। কিন্তু তারপরেও তো কথা থাকে যে আপনি যখন সারাক্ষণ সিভিলিয়ানদের সাথে ঘুরেন আর বসেন, আপনার কার্যক্রম সিভিলিয়ানদের সাথে উঠা বসা,
তো এখানে যেমন এদেরকে এরা দুর্নীতিগ্রস্ত হওয়ার যেমন সুযোগ আছে, তেমনি তারা ট্রেনিং ভুলে এখানে দায়িত্ব পালন করছে। তাদের তো নির্দিষ্ট ট্রেনিং আছে, বছর অন্তত 2-3টা ট্রেনিং আছে, সেই কাজ বাদ দিয়ে এখানে তারা কাজ করছে, পুলিশের কাজ করছে। তো এদের মধ্যে দুর্নীতি যেমন ঢোকার সম্ভাবনা আছে, তেমনি জনগণের সাথে তাদের সম্পর্ক খারাপ হওয়ারও সম্ভাবনা দাঁড়িয়ে যায়। এইটা আর কি। আমি আপনার কথা শুনছি না। বললাম আপনি অনেকগুলো বিষয় তুলে ধরলেন। আমরা কয়দিন আগে মাত্র দেখলাম যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন যে মব আসলে মব না, তারা প্রেশার গ্রুপ। আর আজকে যখন পটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয় এই মবের চাপে, তখন তো বোঝাই যায় তারা এই প্রেশার গ্রুপকেই উৎসাহিত করে। প্রেশার মানে মানে আইনটাকে তারা ধরে রাখতে চায় না, তারা মবকে প্রায়োরিটি দিতে চায়। এর মধ্য দিয়ে আপনি যেটা বলছেন আলটিমেট টার্গেট নির্বাচন বানচাল করা, নির্বাচন না দেয়া নাকি? আমি বানচাল করতে চাই তারা বলবো না, আমি বলবো যে তারা যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়েছে, তাদের যদি সত্যিকার অর্থে তারা যদি আন্তরিক হয়, যেটা লন্ডন বৈঠকে হলো যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করবে বা এপ্রিল পর্যন্ত যেতে পারবে, যদি তারা এই ডক্টর ইউনূস নিজেই ঘোষণা করেছেন এপ্রিলের মধ্যে তিনি ইলেকশন দেবেন, তো সেই টার্গেট পূরণ করতে পারবে কিনা আমি সন্দেহ। তবে এটাতে আমার কোনো সন্দেহ নাই যে তারা মবকে প্রায়োরিটি দিচ্ছে। আপনি যেটা বলছিলেন, তারা মবের মানে কালচারটা জিয়ে রাখতে চাচ্ছে, সেটা কোন স্বার্থে তারা রাখতে চাচ্ছে আমি সেটা জানি না, কার স্বার্থে তারা এটা রাখতে চায়। তারা হয়তো ইলেকশন আসলে সেটা প্রদর্শন করার সুযোগ পায় কিনা, যে দেখো এখনো তো পরিস্থিতি ভালো না, আমরা কিভাবে নির্বাচন করব, অজুহাত হিসাবে হয়তো থাকতে পারে। কিন্তু এটা একদম স্পষ্ট, তারা মব নিয়ন্ত্রণে কোনো ভূমিকা রাখছে না। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন, যিনি আছেন, উনিও বলেছেন যে আমরা মবকে আর ইয়ে করতে দেব না। মাহফুজ একজন ছিলেন তথ্যমন্ত্রী, আজকে দেখলাম হঠাৎ উদয় হয়েছেন উনি, এতদিন ধরে ছিলেন না, আজকে এক রোহিঙ্গা নিয়ে উনি উদয় হয়েছেন, রোহিঙ্গার শহীদ ঘোষণা করা নিয়ে। তো উনিও কিন্তু বলেছিলেন যে মব আর চলতে দেবেন না। সবাই বলে, কিন্তু এটাও জনতা দেখেছে যে ডক্টর ইউনূস নিজেই বলছে যে এই স্বৈরাচার তো শেষ হয়ে যায় না, আপনার গ্রামে এখনো আছে, আপনি তো দেখেন তাদেরকে। এটা কিন্তু পরোক্ষভাবে কিন্তু এক ধরনের উস্কানি, এটা আইনের দৃষ্টিতে উস্কানি। আমরা ধরবো না, কারণ উনি অনেক কথা বলেন যেটা হয়তো মিন করেন না, হয়তো সহজ সরল ভাবে উনি বলে যাচ্ছেন, কিন্তু এটাও আইনের দৃষ্টিতে কিন্তু উনাকে যদি কারো ধরার ইচ্ছা হয় ভবিষ্যতে, যে এখন তো হাসিনাকে ধরা হচ্ছে না, হাসিনা এই নির্দেশ দিয়েছে ওই নির্দেশ দিয়েছে, ওনার যখন খাতা মানে চাকা যখন ঘুরে যাবে, তখন কিন্তু এই এই ভিডিও গুলোই সামনে আসবে যে ইউনূস সাহেবের কারণেই এই মব কালচার হয়েছিল, এবং তারা ডেডলাইন দিয়ে এটা এটা রক্ষা করতে পারে নাই। কারণ উনি যে ক্ষমতা নিয়েছেন, ওনার ক্ষমতার যে আগে যে সমস্ত কর্মকাণ্ড ঘটেছে, হয়তো এটার দায়িত্ব উনি নিবেন না স্বাভাবিকভাবেই, কিন্তু পরবর্তীতে যে সমস্ত কর্মকাণ্ড ঘটছে, যে সমস্ত হত্যা ঘটছে, এখনো পর্যন্ত প্রায় 200-র মতো লোক মারা গেছে এই ধরনের আনরুলি কার্যক্রমে। এদের কেউ না কেউ যে মামলা করবে না, এদের কেউ না কেউ যে এখন যে আদালত তৈরি হয়েছে যুদ্ধ অপরাধীদের বিচারের আদালতকে যে এখন অন্য আদালত বানিয়ে একটা বিচার হচ্ছে, সেখানে যে কেউ যাবে না আমি আপনি বলতে পারি না। কিন্তু এটা আমরা আহ মানে এটা তো দেখছি আমরা যে ওইটা অন্যরা যদি এভাবে টার্গেট হতে পারেন, তো ওনাকে টার্গেট করা অস্বাভাবিক না? এটাও হতে পারে, ওনাকেও টার্গেট করতে পারেন, কিন্তু তারা এখনো পর্যন্ত যদি এই কালচার চলতে দেন, আমি মনে করি যে স্টিল দে হ্যাভ এনাফ টাইম এটাকে মানে শেষ মানে শেষ এটা বলার। কিন্তু তারা বলছে না, তারা বলছে না মানে জনমনে সন্দেহটা দেখা দিচ্ছে সত্যিকাতে ফেব্রুয়ারিতে ইভেন ইলেকশন হয় কিনা, এটাও কিন্তু এখন আরেকটা প্রশ্ন। বিএনপিও এখন সন্দিহান যে ফেব্রুয়ারিতে হবে কিনা, কারণ চিফ ইলেকশন কমিশনারকে ডেকেছেন বা দেখা করেছেন, সেখানে কিন্তু চিফ ইলেকশন কমিশন বলেছে যে আমাকে ইলেকশন নিয়ে উনি কিছু বলেন নাই। ভাই, এরকম একটা ঘটনা, আপনি লন্ডন বৈঠক করে আসলেন, সিইসি কে ডাকলেন, সিইসি কে আপনি ইলেকশন নিয়ে কিছু বললেন না, এটা কেমন কথা? ইলেকশনের অন্যান্য কথা হয়েছে, ডেট নিয়ে কোনো কথা হয় না। সিইসি সাহেব বলেন যে ফেব্রুয়ারিতে হতে পারে, আবার
এপ্রিলে হওয়ারও প্রস্তুতি আছে। তা আপনাদের প্রস্তুতি শুধুমাত্র নিজেদের নিজেদের থাকলে তো হবে না। সবচেয়ে বড় প্রস্তুতি তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেই প্রস্তুতিটাই তো যখন গলদ থাকে তখন বাকি প্রস্তুতি তো অর্থহীন হয়ে যায়। সেটাই আমি আসলে মানে বলতে চাচ্ছিলাম যে দেখুন, সেনাবাহিনী অগস্ট থেকে মাঠে আছে, জুলাই থেকে মাঠে আছে। তো তাদেরও 1 বছর হয়ে গেছে মাঠে। প্রধান কি বলে এটাকে, মানে আর্মি চিফ, তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, তাই না? তারা ক্লান্ত। তো সেই ক্ষেত্রে ধরেন ডিসেম্বরের পরে যদি সেনাবাহিনী মাঠে না থাকে, পুলিশ সদস্যদেরকে যেভাবে করে কোণঠাসা করা হয়েছে এবং এখনো হচ্ছে, আজকে যখন পটিয়া থানার ওসি কে প্রত্যাহার করা হয়, আপনার কি মনে হয় যে পরবর্তীতে কোনো থানা আর থানা পুলিশ আগ বাড়িয়ে কোনো কিছু করবে? নো। ফলে কার্যত আগামী বছর আমরা দেখব মাঠে হয়তো পুলিশও নাই, মাঠে হয়তো সেনা সদস্যরাও নাই। যদি এমনটি হয় তাহলে টোটাল কেওয়াজের দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা। না, সেনাবাহিনী নেয় আপনি তো বলতে পারেন না। সেনাবাহিনী বলছে যে আমরা একটা এর মধ্যে আমরা চলে যেতে চাই। তো যেতে চাই বললে তো হবে না, সরকারের তরফ থেকে তো একটা আছে। সরকার নির্দেশ দিলে থাকতে হবে। তারা তো নিজেদের ইচ্ছায় আসবে আর নিজেদের ইচ্ছায় যেতে পারে না। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি না, না যে আমরা তো সেনাবাহিনী লন্ডন থাকবে না। বৈঠকের পরে আমরা তো আর সেনাপ্রধানকে দেখি নাই, এখন পর্যন্ত তার কথাও শুনি নাই কিন্তু আর, বরং মাঝখানে তিনি একটা দরবার করেছেন। সে যেই হোক, উনি দেখেন নাই মানে উনি ব্যস্ত আছেন। সেনাবাহিনীর প্রধান তো আর সরকার প্রধান না যে উনি যেখানে সেখানে ঘুরে বেড়াবেন আর বক্তৃতা দেবেন। উনি দেখেন নাই মানে উনি ওনার কাজে ব্যস্ত আছেন। উনি কেন এমন তো নয় যে এমন একটা অনুষ্ঠান ছিল তার থাকার কথা ছিল সে থাকে নাই, সেটা নিয়ে অবশ্যই আপনি ছিল, প্রশ্ন করছেন। অবশ্যই ছিল। আপনার চায়না যে বৈঠক হলো চায়নায়, সেখানে হুম। সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল, সেখানে সেনাপ্রধান যাননি, সেখানে গেছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সে আমি জানি না সেনাপ্রধানের তরফ থেকে এখানে বক্তৃতা দেওয়া হয়েছিল কিনা, এবং যে সেনাপ্রধানের যাওয়ার কথা ছিল এটা কিভাবে বললেন? তারা কি ঘোষণা দিয়েছিল সেনাপ্রধান সেখানে না, যাচ্ছেন? এটা পূর্ব নির্ধারিত ছিল, পূর্ব হ্যাঁ, নির্ধারিত পূর্ব ছিল নির্ধারিত। পরে। তার আগে আইএসপিআর কি ঘোষণা দিয়েছিল সেনাপ্রধান ওখানে ভিজিট করতে যাচ্ছেন? আমি দেখি নাই। এখন তারা কে যাবে না যাবে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়, এবং আপনি বলতে পারেন যে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে এই যে তথাকথিত উপদেষ্টা, যে বিশেষজ্ঞ, কি নাম ওনার, দিয়ে, খলিলুর রহমান, না ওনার পদবিটা ভুলে গেছি আমি। নিরাপত্তা বাংলাদেশের উপদেষ্টা, প্রথম, নিরাপত্তা হ্যাঁ উপদেষ্টা, হ্যাঁ, নিরাপত্তা বাংলাদেশে এটা প্রথম। উপদেষ্টা। বুঝছি, বাংলাদেশে এটা প্রথম, তো এই জন্য মাথায় আসে না। তো এই নিরাপত্তা উপদেষ্টা আহ, যে গেলেন, উনি আমেরিকাও ঘুরে আসলেন, এখানেও যাচ্ছেন। তো নিরাপত্তা উপদেষ্টা কি কাজে যাচ্ছেন, কোন নিরাপত্তায়, সেটা তো জনগণকে ওইভাবে বলেন না। উনি কোথায় কোথায় যান, মাঝে মাঝে বিবৃতি দেন শুধু একটা, এবং যেটা ওনার ওনার আয়ত্তে না সেটা নিয়ে উনি কথা বলেন। ট্রেড নিয়ে কথা বলেছেন দেখলাম। তো ট্রেড কি ওনার দায়িত্বে পড়ছে কিনা আমি জানি না। তো এখানে উনি বরং পররাষ্ট্র উপদেষ্টাকে পাশ কাটাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টার অনেকগুলো দায়িত্ব উনি পালন করছেন। ইভেন আপনি লন্ডনে যদি খেয়াল করে থাকেন, সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যায়নি, এখানে উনি গিয়েছেন। উনার কি দায়িত্ব ছিল? এটা তো একটা রাজনৈতিক সম্মেলন ছিল। রাজনৈতিক দলের সাথে সরকার প্রধানের একটা সমঝোতা বিষয় ছিল, সেখানে উনার কি কাজ উপদেষ্টা সাহেবের? উনি সেখানে গেছেন। উনি উনি কোথায় উনার উনার কার্য নিয়ে কথা হচ্ছে যে উনি পররাষ্ট্র উপদেষ্টাকে মানে করছেন, রিপ্লেস করার মতো কাজ করছেন। কিন্তু সেনা প্রধানের যদি থেকে থাকে যে জাপান চীনে যাওয়ার, সেটা আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি দেখি নাই এবং কোনো নিউজে দেখি নাই। কিন্তু যদি হয়ে থাকে যে না ওনার যাওয়ার কথা ছিল, তাহলে ওনাদের তরফ থেকে বলা হোক, তাতে আমি বুঝতে পারবো যে ওনাদের তরফ থেকে যদি বলে। কিন্তু উপদেষ্টা হিসাবে অবশ্য উনি যেতেই পারেন, ওনাকে তো নতুন পদ পেয়েছেন, তাই ওনাকে উপদেষ্টা হিসাবে দাওয়াত দিচ্ছে তাই যাচ্ছেন। সেটাও একটা ওনার থাকতে পারে। ওনার তরফ থেকে একটা আর্গুমেন্ট পয়েন্ট থাকতে পারে, যেহেতু নতুন উপদেষ্টা হয়েছে যে এই সাবজেক্টে, সে তার কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন। কিন্তু দেখছি যে আমরা কাউন্টার পার্টদের সাথে বৈঠক করতে যাচ্ছেন না, বৈঠক হচ্ছে অন্যদের সাথে। আর চীনেরটা কি অবস্থা, ওইখানে কার সাথে বৈঠক করতে গেছেন উনি? ওখানে একটা আপনার ত্রিদেশীয় বৈঠক ছিল। সেখানে ভারতের অজিত দোভালও ছিলেন। আহ, হুম। চায়না ভারত এবং চায়না ভারত এবং বাংলাদেশের বৈঠক ছিল, যেখানে সেনাপ্রধানের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেনাপ্রধানের পরিবর্তে সেখানে
খলিলুর রহমান গিয়েছেন? না, এখানে যেতে পারে, ওইখান থেকে গত অজিত ২৭ ডোভাল জুন, যেহেতু ২৭ জুন। যেহেতু আসছে, বাংলাদেশে যেহেতু আগে ইয়ে ছিল না, এই ধরনের পোস্ট ছিল না, সেই সময় হয়তো সেনাপ্রধানরা রিপ্রেজেন্ট করতেন। এখন যেহেতু উপদেষ্টা দিয়েছেন একটা, ওই উপদেষ্টা গেছেন, এটাতে আমি খুব অন্যায় মনে করি না। আমি মনে করি যে ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে উনি কতটা এক্সপার্ট, কতটা এই কাজে যোগ্য, উনি কেন ওনাকে কেন এই দায়িত্ব দিচ্ছে, সেটা হচ্ছে বড় মাথা ব্যথা। না, উনি পরে সেনাবাহিনী তো বুঝেন। সেনাবাহিনী সবসময় আপনার প্রধানমন্ত্রীর অধীনস্থ সশস্ত্র বাহিনী বিভাগ। এই প্রথমবারের মতো একজন বহিরাগতকে এনে তার দায়িত্বে দেয়া হলো। এ নিয়ে সেনাবাহিনীর ভেতরে কিছুটা অসন্তোষও আছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি জানি না অসন্তোষ আছে কিনা, তবে এটাও একটা বিষয় আমি আপনার থ্রুতে আমাদের জনগণকেও জানাতে চাই যে এটা কিন্তু একটা সিম্বল। কোন একটা রাষ্ট্রে যখন আপনি দেখবেন যে আহ, ওই সেনাবাহিনীর ওই ওই মন্ত্রণালয়টা, সশস্ত্র বিভাগের যে দায়িত্বে যদি আহ সরকার প্রধান থাকেন, তাহলে আপনি ওইখানে ওই দেশকে একটা পূর্ণ গণতান্ত্রিক দেশ মনে করতে পারেন না। আবার যে সমস্ত জায়গায় একটা ইন্ডিভিজুয়াল বেসামরিক ব্যক্তি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন, তার মানে সেনাপ্রধান এবং আদার্স যে অ্যাকাউন্টেবিলিটির ওই জায়গা থাকে, সেগুলোকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ট্রিট করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোন গণতান্ত্রিক রাষ্ট্র এখন? আমাদের এটা তো কোনো গণতান্ত্রিক রাষ্ট্র না। এটা যদি নতুন একটা সরকার আসে, তখন যদি এটা হয়, তখন এটা সহি বলা যায়। এখন এটা এইদিকও না ওইদিকও না, এমন একটা রাষ্ট্র, এমন একটা সরকার, আর এমন একটা কুতুব কতগুলাকে নিয়ে দিচ্ছে যার কোনো যোগ্যতা নাই, যে যারই যেখানে পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছেন, যে যেখানে ইচ্ছা তো সেখানে যেতে পারে, যেখানে ইচ্ছা সে পদ বহন করতে পারে। যাকে রোহিঙ্গা বিষয়ে বানাইয়া তাকে আপনি সেনা বিশেষজ্ঞ বানাই দিতে পারেন, কোনো মানে যা ইচ্ছা আর কি। জি, এখন ধরেন আপনাকেও ধরে বিশেষ দূত বানিয়ে দিতে পারে, অন্য কোনো একটা দেশে হয়তো আপনাকে আপনাকে রাষ্ট্রদূতও মনে বানিয়ে করেন ফেলতে পারে। আপনাকে মনে করেন ইরাকের বাংলাদেশের রাষ্ট্রদূত বানিয়ে দিল, হ্যাঁ? না, দেবে না। আমি আমি দিলে তো আমি বলতাম যে তবুও একটা কাজ হয়েছে। ভেরি ফ্র্যাঙ্কলি, আমি বা আমার মতো কেউ যদি সেই জায়গায় যেত, তাহলে তো অবশ্যই সে ভালো কিছু করতে পারতো এই দেশের জন্য, যার যেখানে এক্সপার্টিস আছে। আমি ওই দেশে তো 51 দিন ছিলাম, আমার হোল মিডল ইস্টে যাওয়া হয়েছে। সো আমি যদিও হাসি ঠাট্টা করে আমরা বলছি, কিন্তু সত্যি কথা হচ্ছে যে সেটাই, যে যার যেখানে অভিজ্ঞতা আছে তাকে সেখানে লাগান। আপনি যদি খলিলুর রহমানের অভিজ্ঞতা যেটা আছে তাকে সেখানে লাগান। আপনি যদি মনে করেন যে সে বিশেষ একটা অভিজ্ঞ হয়ে গেছে, তার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসান। তাকে এইখানে সেখানে আলতু ফালতু জায়গায় ঘুরেছেন কেন? যাকে যেখানে যুক্ত, তাকে যে উপযুক্ত তাকে সেখানে দেন। জি, এখন ধরেন সেনাপ্রধান মানে তিনি দেশের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন ৫ই আগস্ট বলেছিলেন যে দেশের দায়িত্ব তার, রাইট? কিন্তু তারপরে আমরা দেখলাম তারা তো দায়িত্ব রাখতে পারছে না। আজকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। বিবস্ত্র নারীর ভিডিও আপনিও নিশ্চয়ই দেখেছেন, দেখা যায় না যদিও। এই ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে, সেগুলো ভাইরাল করা হচ্ছে। এগুলো পরিকল্পিতভাবে ভিডিওগুলো, মানে এই এই অন্যায় নৃশংস কাজগুলো করে ভিডিও করে মানুষের কাছে পৌঁছানো হচ্ছে যে দেখো এই কাজগুলো হচ্ছে বাংলাদেশে। এর পিছনে নিশ্চয়ই একটা মানুষ যেন আতঙ্কিত বোধ করে সেরকম একটা সাইকোলজি কাজ করছে, আমি যতটুকু বুঝি। আদারওয়াইজ তো মানুষ অন্যায় করলে সেটি গোপন করে, আর এরা প্রকাশ করতে চায়, এটি তো বোঝা যাচ্ছে, রাইট? তার মানে তারা আতঙ্কিত করতে চাইছে। আপনার কি মনে হয় এইরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে সেনাপ্রধান নিজেকে রক্ষা করতে পারবেন? তিনি নিজেকে সেফ রাখতে পারবেন? এখানে সেনাপ্রধান আসলো কি কোথা থেকে? এখানে সেনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। সেনাপ্রধান কি কে না, কোন সেনাপ্রধান তো বাড়িতে দেশের কোন দায়িত্ব যুবক ৫ই ধর্ষণ আগস্টের করবে পরে। সেটা দেখবে? ৫ই আগস্টের পরে সেনাপ্রধান তো দেশের দায়িত্ব নিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে দেশের দায়িত্ব আজ থেকে আমার। সেটা তো ওই ৮ তারিখের আগ পর্যন্ত। এরপরে তো উনি আরেকজনকে দায়িত্ব দিচ্ছেন না, এখানে তো একজন মাথা দিয়েছেন। এখন যা কিছু ঘটবে তার দায় ডক্টর ইউনূস এবং তার পরিষদের। সেনাপ্রধান এখানে কেন আসবে? সেনাপ্রধান এমন কিছু ঘটছে কি তার মন্ত্রণালয়, তার জুডিশিয়ারিতে তো এমন কিছু ঘটে নাই যে আপনি তাকে বলবেন যে এই আমার আমার লোকের আপনার লোকেরা এটা করেছে।
সেরকম কিছু তো ঘটে নাই। আপনি বলতে পারেন যে মনে করেন কুমিল্লায় যে ঘটনা ঘটলো, সেখানে যে একজন নারী ধর্ষিত হলো, তাকে ভিডিও করে এগুলো ছেড়ে দেওয়া হলো, তাকে যে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করা হলো জাতির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেই জায়গায় সেনাবাহিনীর যদি কোনো ভূমিকা থাকে, তারা কিছু করেছে কিনা। সেই গ্রাম অঞ্চলে আমি জানি না তাদের কতটুকু বিস্তৃতি ছিল আইন শৃঙ্খলা দেখার জন্য, বাট আমি এটুকু ফিল করি যে ওই ক্রিমিনালকে ধরার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং আদার্স অ্যাক্টিভ ছিল এবং তাৎক্ষণিকভাবে কিন্তু তাকে ধরা হয়েছে। এখন আপনি যে কথা বলছেন বোরহানুদ্দিন না তমিজউদ্দিন, যে ইয়েটা ভোলাতে, তো সে তো একই ঘটনা। একটা বাড়ির গৃহবধূকে যুবদল এবং অন্যান্য স্বেচ্ছাসেবক দল বা আদার্স নেতারা যায় ওখানে তার হাজবেন্ডকে পিটিয়েছে, তাকে ধর্ষণ করেছে। তো এগুলো হচ্ছে যে ক্ষমতার মানে বাড়াবাড়ি আর কি। এখন তো বিএনপি অলমোস্ট ক্ষমতায় আছে, তাদের আসলে ক্ষমতায় যাওয়ার কি দরকার সেটা মানে জাতি একটা মহা দুর্যোগে আছে। তারা ক্ষমতায় না থেকেও ক্ষমতা ভোগ করছেন, সব দায়িত্ব যাচ্ছে আবার ইউনূসের ঘাড়ে। আবার ইউনূস কেন এই দায়িত্ব নিতে যাচ্ছেন সেটাও আরেকটা কোয়েশ্চেন। ডক্টর ইউনূস কি চাচ্ছেন যে বিএনপি কে এভাবে পচিয়ে দিতে? মানে বিএনপির লোকজন এভাবে অপকর্ম করবে, উনি দেখে যাবেন, মানুষ দেখুক বিএনপি কত খারাপ, সেটা তো হইতে পারে। তো এখন যেটা করার সেটা হচ্ছে সে বিএনপি করে না আওয়ামী লীগ করে সেটা তো বিষয় বিষয় না, সে একটা ক্রিমিনাল। এই ক্রিমিনালদেরকে ধরবে রাষ্ট্র। এখানে দলীয় লেভেল দেওয়ার আমি কোনো দরকার মনে করি না। তো রাষ্ট্র এদেরকে ধরুক, রাষ্ট্র ধরছে না কেন সেটা নিয়ে মানুষের সোচ্চার হওয়া উচিত, এবং ইভেন বিএনপিরও সোচ্চার হওয়া উচিত। ক্রিমিনালদেরকে কেন তোমরা ছেড়ে দিচ্ছ? আমরা কি আমাদের দলের দলের লোকদেরকে বলছি এগুলো করো? কোথাও ধর্ষণ করতে যাও কুমিল্লায় আর ভোলাতে, নিশ্চয়ই তারা সেটা বলেন এবং তারা চাইবেন না। তাহলে সরকারের ব্যর্থতা হচ্ছে সরকারের, সরকার এখানে নিশ্চুপ হয়ে আছে। সরকার সরকার আপনি দেখুন যে মালয়েশিয়াতে ৩৬ জন আটক করা হলো জঙ্গি হিসেবে, রাইট? মালয়েশিয়াতে আপনি আমি নিশ্চয়ই এরকম একটা খবরটি, খবর দেখেছি, হ্যাঁ। জি, জি। ধরেন এই আপনি একটা খবর দেখেছেন। দেখেন আপনার কিন্তু এই খবর নিয়ে খুব একটা আগ্রহ আমি বোধ করলাম না। আমি জানি না আগ্রহ আছে কিনা। আগে হুম। হলে এই খবরটি পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যেত। হুম। এখন এই যে দেখেন, এই যে জঙ্গি ইস্যুতে যতগুলো ধরা হয়, এগুলো যে 100% সবগুলো তা না। বিদেশে কাউকে ধরলো, কিছু একটা পেলো, না এই একটা জঙ্গি, আপনি কিভাবে প্রমাণ করবেন সেই জঙ্গি? সে কি কোনো হলিয়াটিজান ঘটিয়েছে ওইখানে? তা তো না। বা তার কাছে কি সেরকম কোনো অস্ত্র পাওয়া গেছে? তা তো না। আপনি দাড়ি টুপি দেখলেও যে জঙ্গি বলা হয় সেটাও আমি সাপোর্ট করি না। আর দাড়ি টুপিওয়ালারাও ওদের বিরুদ্ধে কিছু বললে যেমন নাস্তিক ভাবে, সেটাও ঠিক না। ওরা যেমন মূর্খের মতো বলে, এই প্রগতিশীলদেরও তাদের সম্পর্কে একেবারে মূর্খের মতো বলা ঠিক না যে সবগুলো জঙ্গি। ও এখন ইসলামী। এখন জুলাইয়ে যারা আটক হয়েছে, আপনি কি মনে করেন মালয়েশিয়ার সরকার তাদের দাড়ি টুপি দেখে আটক করেছে? দাড়ি টুপি দেখে তাদেরকে বলছে যে তারা জঙ্গি? না, তারা হয়তো সেটা না, তাদের ইন্টেলিজেন্স কি বলছে সেটা হচ্ছে বিষয়। তারা এখন, তারা যদি পেয়ে থাকে যে এরা বাংলাদেশে জঙ্গি কার্যক্রমে জড়িত ছিল, ওইখানেও জঙ্গি কার্যক্রমে জড়িত ছিল, বিচার করুক, ফাঁসি দিয়ে দিক না, অসুবিধা কি? না, না, বাংলাদেশে না, কি কিন্তু বাংলাদেশ সরকার জঙ্গিকে এখানে এক্সপোর্ট? কি করছে? দেখুন, ৫ই আগস্টের পরে জেলখানাগুলো থেকে ভেঙে জঙ্গিরা মুক্তি পেল, রাইট? এই যাদেরকে আটক করা হয়েছে তারা সেই জঙ্গিরা কিনা আমরা কি জানি? সরকার কি কিছু আমাদেরকে আমি জানিয়েছে? শুনেছিলাম জেল পালানো এক জঙ্গি আছে ওইখানে। এখন ওকে ও যদি জঙ্গি জীবন থেকে নর্মাল জীবনের জন্য যেতে চায়, যেহেতু জেল পালানো, সে বাইরে গিয়ে আশ্রয় নিতেই পারে, কিন্তু এটা তো সেখানে আপনি গিয়ে। এটা তো আপনি ধারণা করছেন। কিন্তু আমাদের কাছে কোনো জাস্টিফিকেশন কি আছে? কিন্তু আমাদের কাছে কি এটাও আছে যে তারা সেখানে জঙ্গিগিরি করছে? সেটাও তো নাই। নাই, সেইটাই তো বললাম যে মালয়েশিয়া যখন তাকে আটক করে বলেছে এরা জঙ্গি কর্মকাণ্ডে সংশ্লিষ্ট, তখন হুম। আমাদের সরকার কি করছে? তারা কি জাস্টিফাই করছে এরা জঙ্গি কি জঙ্গি না? তারা কি আমি এটা নিয়ে জানি কোনো না, মুখ খুলছে? আ- আমি জানি না ফরেন মিনিস্ট্রি এই নিয়ে কিছু বলেছে কিনা, তাদেরই এই নিয়ে কথা বলার কথা। কারণ আমাদের সাথে তো তাদের যোগাযোগ ফরেন মিনিস্ট্রির মাধ্যমে হবে, আমাদের দূতাবাসের মাধ্যমে হবে। দূতাবাস কোনো খবর দিয়েছে কিনা, আমাদের এখানকার কোনো রিপোর্ট যদি আপনার কাছে আপডেট থাকে আপনি বলতে পারেন, আমি সেটা নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমার কাছে কোনো আপডেট নাই এটা না, নিয়ে, আমি নাই তো, যেটুকু কারণ জ্ঞান। আনিস ভাই আপনার কাছে কোনো আপডেট নাই বিকজ বাংলাদেশে কোনো গণমাধ্যমে কোনো খবর প্রকাশিত হচ্ছে না। সেজন্য আপনার কাছে আপডেট নাই।
ভাই, গণমাধ্যমকে আমি একটা স্পষ্ট কথা বলে দিই, গণমাধ্যম নিজেদের ভয়ে বেশি দিত। সরকার যে বলছে তুমি এটা খবর করো না, সেরকম ঘটনা কয়টা আছে? গণমাধ্যম নিজেই এখন মেরুদণ্ডহীন লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। এটার জন্য সরকার কেন দায়ী থাকবে? আপনি একটা মেরুদণ্ডহীন লোককে এখানে বসিয়েছেন। আমি তো এমন আপনি একটা আনিস ভাই, একটা কথা আপনি, আপনি হ্যাঁ, আপনি 250 সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে রেখেছেন। আপনিও হুম, জানেন, সবাই জানে তারা হত্যা করে নাই। তাদের অনেক হুম। অপরাধ থাকতে পারে, কিন্তু তারা হত্যাকারী নয়। আপনি কি যে বলছেন যে মেরুদণ্ডহীনদেরকে দিয়ে গণমাধ্যম চালাচ্ছে, বরং এইটা কি বলতে পারেন না যে পরিবেশটাই এমন সৃষ্টি করে রাখা হয়েছে যাতে আপনি নিজে ভয় পাবেন কোনো একটি সংবাদ প্রকাশের ক্ষেত্রে, কারণ আপনি না আবার হত্যা মামলার আসামি হয়ে যান। একটা আমি ভীতির আপনার সাথে পরিবেশ। আমি আপনার সাথে এটা দ্বিমত করি না। এবং অনেকের ব্যাংক ব্যালেন্স নিয়ে টানাটানি করা, এগুলোর উদ্দেশ্য হচ্ছে ওইটাই, যে তুমি কিন্তু চুপ থাকো, নতুবা তোমাকেও কিন্তু গলা টিপে দেবো, তোমাকেও কিন্তু একটা হত্যা মামলা দিয়ে দেবো। কিন্তু এটাও তো আবার আপনি দেখতে হবেন যে 4জন সাংবাদিককে জেলে দেওয়া হয়েছে, তাই না? আর এই ধরনের হত্যা মামলা অনেকের বিরুদ্ধে হয়েছে, বড় বড় স্টারদের বিরুদ্ধে হয়েছে। কই, তারা কি জেলে আছে? তার কেউ তো জেলে নাই। তার মানে কি মামলা হলেই যে জেলে চলে যাচ্ছে সেটাও তো না। কিন্তু যে কোনো সময় জেলে তো নিয়ে যেতে পারে, এই যে একটা আতঙ্ক, মানে সেলফ সেন্সরশিপ তো এখান থেকেই আসে ভাই। আসে, আমি অস্বীকার করি না, কিন্তু এই সেন্সরশিপের মধ্যেও কাজ করা যায়। আমরা প্রমাণ করেছি সেটা 111-এর সময়। তখন তো সামরিক বাহিনীরই সরকার ছিল। তখন কি আমরা নিউজ করি নাই? তখন কিন্তু কি তখন তো সরকারের, আপনার মব ছিল না। তখন তো আপনার বাড়িতে গিয়ে আপনাকে পিটিয়ে মেরে ফেলবে, আপনাকে জুতার মালা গলায় দিয়ে আপনাকে হেনস্থা করবে, এরকম তো ছিল না ভাই। ওকে, ইউ হ্যাভ পয়েন্ট ইন দিস কেস। ইন ইন একশো দিস একশো কেস পয়েন্ট। একটা পয়েন্ট আছে তোমার। এটা মব ছিল না ওই সময়, আমাদের মব মব তাড়া করে নাই, এটা ঠিক আছে। রাইট। কিন্তু কথা হচ্ছে যে আমরা সবকিছু সরকারের উপর ছেড়ে দিতে পারি না। আমাদের অস্বীকার করার কোনো জো নাই, এখানে মেরুদণ্ডহীন লোকজন ভর্তি হয়ে আছে। এখন বললেন যে ভাই, আপনারা নাই তাই মনে করছেন মেরুদণ্ডহীন লোকজন ভরে আছে। আমি শুধু ডক্টর ইউনূসের একটা প্রেস কনফারেন্স দেখতে চাচ্ছি, এবং সেই প্রেস কনফারেন্সে কোন কোন মেরুদণ্ড সম্পন্ন সাংবাদিকরা যায়, কি কি কোশ্চেন করে, সেগুলো দেখার জন্য বসে আছি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ডক্টর ইউনূস একটা প্রেস কনফারেন্স করছেন না, এবং জাতি মেরুদণ্ড সম্পন্ন সাংবাদিকদের দেখতে পাচ্ছে না। জাতি আগে মেরুদণ্ডহীন সাংবাদিক, দালাল সাংবাদিকদের শুধু শেখ হাসিনার প্রেস কনফারেন্সে দেখেছিল, আর বাকিগুলোকে দেখে নাই। তখন কঠিন কঠিন একদম বিশিষ্ট বিশিষ্ট সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয় নাই। এখন একটু আমরা যদি দেখতাম কাদেরকে দাওয়াত দেওয়া হয় এবং মেরুদণ্ড কার কত, ডক্টর ইউনূসকে কোশ্চেন করতে উনি ডাকেন কিনা আমাদেরকে। তো উনি তো এখনো করছেন না। বাংলাদেশে তো একমাত্র শেখ হাসিনাই প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন, আর তো কেউ করলোও না। খালেদা জিয়াও আগে করেন নাই। খালেদা জিয়া আয় করেন না ঠিক নাই। আমি নিজেই খালেদা জিয়ার প্রেস ব্রিফিং এ গিয়েছি। 90-এর পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, উনি জবাব দিয়েছেন। উনি বিদেশ থেকে আসলে প্রেস ব্রিফিং করেছেন। শেখ হাসিনা বরং সেই প্রেস ব্রিফিংটাকে একটা দলীয় সভায় রূপ দিয়েছেন। সেটা অন্য প্রসঙ্গ। এই কাহিনী বললে আরেকটা আমার এপিসোড করতে হবে। সুলতানা, আমাকে বিদায় দেন আপনি। না, আপনাকে কিন্তু বিদায় আমি দিব। এটুকু, আরো আরো দু একটা প্রশ্ন আপনার কাছে। আপনি হেরে গিয়ে পয়েন্ট কম পেয়ে এখন বিদায় নিতে যাচ্ছেন, এটা হবে না। আপনি আমাকে বলেন যে এই যে কি বলে এটা, এনসিপি পার্টি, হ্যাঁ, এরা হুম, দেখলাম আজকে ব্যাপক গণসংযোগ টনসংযোগ করছে, হ্যাঁ, এদের এদের সমর্থন কোন জায়গায় আছে এখন? এদের সমর্থন তো এখনো পর্যন্ত খুব উন্নত বা খুব ভালো এটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ জনমনে এই যে মনে করেন, এই যে একটা ঘটনা ঘটলো পটিয়া থানায়, এই যে এতগুলো লোক যে এখানে দুর্ভোগের শিকার হলো, এই লোকগুলোকে ওদেরকে পছন্দ করবে? ভোটের রাজনীতি তো ওরা বুঝতে হবে। এরা এরা বয়সে তরুণ, এটার জন্য কিনা আমি জানি না, কিংবা তারা আসলে রাজনীতি, ভোটের রাজনীতি করার ইচ্ছা আছে কিনা। তারা যেভাবে নগদে ইয়ে হয়ে গেছে, নেতা হয়ে গেছে, তারা যদি মনে করে যে সেটাই আহ থাকবে আগামী দিনে এবং এভাবেই ক্ষমতায় যেতে পারবে, তাহলে তারা ভুল করবে। তারা রাজনীতি শিখবে। এবং আমি সব সময় বলি একটা কথা, দেখেন, এদেরকে নেগেটিভলি দেখারও কোনো কারণ নাই। তাদের অভিজ্ঞতা কম আছে, কিন্তু ওদেরকে ছাড় দেওয়ারও কোনো কারণ নাই। বাট আমি তাদেরকে অনেক ক্ষেত্রে ছাড় দিতে চাই, এই জন্য যে আমাদের বস্তা বস্তা রাজনীতি যেভাবে এগোচ্ছে, দুই দলীয় রাজনীতি যেভাবে এগোচ্ছে, এবং তরুণেরা যেখানে চান্স পাচ্ছে না কথা বলার, রাজনীতি করার, সেখানে এরা করছে। এদের যে ভুল হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে, মিডিয়া এদেরকে দেখিয়ে দিতে হবে যে তোরা
কোন জায়গায় ভুল করছো তোমরা, কোন জায়গায় করছো না। মিডিয়ারই তো দোষ আছে, মিডিয়া তো ভয় করে না। মিডিয়া এদের দোষগুলো তুলে ধরলে এরা আস্তে ধীরে হবে। কিন্তু ওরা এই পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে যদি আপনি বলেন যে বাংলাদেশে বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয়, সেই পদ্ধতিতে ওদের বিজয়ী হওয়ার মতো একজন প্রার্থীও নাই এখনো। জি। এমনিতে আনিস আলমগীর, আমি একটুখানি পুরোনো প্রসঙ্গটিতে ফিরে আসি। ওই যে মালয়েশিয়ার যে 36 জন আটক হয়েছে, এখানে আমি কথাটা পয়েন্টটা বলতে আপনাকে ভুলে গেছিলাম। সেটা হচ্ছে একজন এখানে উল্লেখ করে দিয়েছেন যে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেড দ্যাট ওই 36 জন বাংলাদেশি তারা জুলাই আন্দোলনে যুক্ত ছিল। এবং আপনি জানেন যে এরকম একটি কথা খুব চালু রয়েছে, যেমন ধরেন পুলিশ হত্যার বিচার হয়নি। এই যে যারা জুলাইয়ে নিহত হয়েছে তারা কেন, কারা কিভাবে করে মারা গেল, কোন ধরনের গুলি, তাদের ময়না তদন্তের রিপোর্ট একজনেরও হয়নি, পাইনি আমরা এখনো পর্যন্ত, তাই না? যে মানে প্রত্যেকটি কেস টু ইন্ডিভিজুয়ালি ইনভেস্টিগেট করা দরকার ছিল, সেগুলো তো হয়নি। সেই জায়গা থেকে অনেকেই বলেন জুলাইয়ে একটা ষড়যন্ত্র ছিল, পুলিশের গুলিতে বেশিরভাগই হত্যাকাণ্ড হয়নি, বাইরে থেকে স্নাইপার দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। এই যে 36 জন আটক হলো যারা মালয়েশিয়াতে গেল এবং জঙ্গি সন্দেহ, এখন এরকম একটি প্রশ্ন আসছে যে এরাই কি সেই হত্যাকারী ছিল কিনা। হইতেও পারে, আমি আপনাকে শুরুতে বলছি এটা নিয়ে যখন তারা বক্তব্য দিচ্ছেন না, বাংলাদেশ সরকার যখন এটা ক্লিয়ার করছেন না, এবং আমি যখন সেখানে ইনভেস্টিগেশনে যাইনি, তো আমি এই নিয়ে মন্তব্য করতে পারি না। সবই হতে পারে, মানে মানে হইতেও পারে, নাও হইতে পারে। এবং আপনি সন্দেহ করুন, এই যে একজন ইনোসেন্ট লোকও কিন্তু এখানে দায়ী হয়ে যেতে পারে। তারা যে সবাই, আমি কি সন্দেহ করব এটা না। আমি যতক্ষণ পর্যন্ত সরকারি ভাষ্য না পাচ্ছি এবং তারা যখন ওদের তথ্য দেবে তারা কে কি ছিল, এই তরফ থেকে যখন এটা মিলানো হবে তখন এটা বের হয়ে আসবে। আমি তো মনে করি না যে জুলাই আন্দোলনে কোনো হত্যাকারী বা কোনো ব্যক্তি, এই ধরনের স্নাইপার যদি থাকে, সরকার তাদেরকে ছাড় দিয়ে দেবে, না তোমরা মহান কাজ করেছো। এবং সরকারের এই ধরনের ছাড় যদি দিয়ে থাকে, তাহলে সরকার এটা ভবিষ্যতের জন্য ভালো করবে না, কারণ এখানে তো শেষ না, এটার বিদেশও জড়িত হয়ে গেছে। এত সহজে তো তারা ছাড় পাবে না, এবং সেটা তো আবার কেলেঙ্কারি হিসাবে দেখা দিবে। জি, নিশ্চয়ই এইসব হত্যাকাণ্ডের বিচার একদিন না একদিন তো হবেই এবং প্রকৃত সত্য বেরিয়ে আসবে। জনাব আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। অশেষ ধন্যবাদ আপনি বিদায় দেওয়ার জন্য। ভালো জি থাকুন আপনিও। জি, দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন।